দুটি রাজনৈতিক দলের উপর ভর করে আছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য মির্জা আব্বাসের। আওয়ামী সমর্থকদের ভোট দেশপ্রেমিক দল পাবে বলে আশা। বিএনপির মনোনয়ন নিয়ে বিভিন্ন স্থানে উল্লাস, খালেদা জিয়ার নির্বাচন করার সিদ্ধান্তে ফেনীতে উচ্ছ্বাস, বিক্ষিপ্ত সংঘর্ষ কিছু এলাকায়। নিবন্ধন পাচ্ছে এনসিপি, প্রতীক শাপলাকলি। প্রার্থী তালিকা চূড়ান্ত এ মাসেই জানালেন নেতারা। বিএনপির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ। গণভোট নিয়ে এক সপ্তাহের মধ্যে দলগুলোর ঐকমত্যে আসার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। দেশের স্বার্থে আলোচনায় বসার পরামর্শ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের নিজস্ব ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি জানিয়েছেন, দুটি রাজনৈতিক দলের উপর ভর করে টিকে আছে সরকার। আওয়ামী লীগ সমর্থকদের ভোট দেশপ্রেমিক দল পাবে বলেও আশাবাদী মির্জা আব্বাস। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানান, সাদেক হোসেন খোকাকে কারাগারে বন্দী রেখে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। খুব সম্ভবত আমার বাবার স্মৃতির প্রতি ওনারা স্মরণ রেখেই আমাকে ঢাকা ৬ থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের অনুরোধ জানাবো যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আমরা দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রাম সবকিছুই একসাথে পাশাপাশি করে আসছি। দল যাকেই মনোনয়ন দেখ বা না দেখ, আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব ইনশাল্লাহ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেয়ার আহ্বানের সমালোচনাও করেন তিনি। জনগণ ঠিক করবে রাষ্ট্র কিভাবে চলবে না চলবে। ওই 10-20 জন 50 জন মিলে ঠিক করে দিবে। যে দলের কোনো অবস্থানে নাই তারা ঠিক করে দিবে দেশ কিভাবে চলবে। এটা কি জনগণ মানবে? জনগণ সেটা মানে না। কাজে জনগণের কথাই বিএনপি বলে, আর দেশের কথাই আমরা বলি, মানুষের স্বার্থের কথা বলি। বিএনপি নিজেদের ক্ষমতার জন্য কথা বলে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটা দলকে প্রতীক দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় সরকারের নিজস্ব ক্ষমতা না থাকার। এ সময় আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের ভোট জামাতের দিকে যাবে না বলেও ব্যাখ্যা দেন তিনি। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে সরকার টিকে আছে। তারা লাভ আছে এই কারণে তারা বুঝে নিছে যে আওয়ামী লীগের ভোটগুলো আমরাই তো পাবো, এরকম একটা ধারণা হয়ে গেছে। না, এটা সঠিক নয়। সকল আওয়ামী লীগের টাকা অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে। নির্বাচনে সবাইকে এক হয়ে দলীয় প্রতীক ধানের শীষের জয়লাভ নিশ্চিতে কাজ করার আহ্বানও জানান মির্জা আব্বাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে রাজধানীর জুরাইন কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। এছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় দোয়া মাহফিলের। আরও জানাচ্ছেন গালমান শফি। মঙ্গলবার সকালে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পরিবারের সদস্যদের নিয়ে জুরাইন কবরস্থানে যান মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন। এরপর দলের নেতাকর্মীরাও সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানান। পরে জুরাইন কবরস্থানে কোরআনখানি ও মিলাদ মাহফিল হয়। এ সময় ইশরাক হোসেন বলেন, দেশের মানুষের মাঝে ফিরতে চেয়েছিলেন ঢাকার মানুষের প্রিয় নেতা সাদেক হোসেন খোকা, কিন্তু স্বৈরাচারী হাসিনা তাকে দেশে ফিরতে দেননি। ঢাকা ৬ আসন, সেই আসন থেকে আমাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এমন কোনো বিষয় হয়ে যায় নাই যে আমাদেরকে এখন এটা নিয়ে বিজয় মিছিল করা বা আনন্দ করার মতো
কোনো কিছু হয়ে যায় নাই। এটা এখন আমাদের একটা দায়িত্ব, বিশেষ করে এই আসনের যারা ভোটাররা রয়েছেন, যে কোনো উপায়ে আমরা ভোটারদেরকে মন জয় করে, ভোটারদের সংগঠিত করে এই আসনটি যাতে আমরা দলের যে আমাদের উপর আস্থা রেখেছে সেই আস্থার প্রতিদান দেই এবং এই আসনটি বিজয়ী করে নিয়ে এসে আমাদের নেতা দেশ তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য উনি যাতে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন, বাংলাদেশকে সংস্কার করতে পারেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে গুপিবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ জহিরুদ্দিন তুহিনের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানী, সাদেক হোসেন খোকার কনিষ্ঠ পুত্র ইশাক হোসেন ও ভাতিজা মাসুর হোসেন। একজন মানুষ, একজন নেতা এরকম হতে পারে আমি আসলে বিশ্বাস করতে পারি না। আমি যখন 2008 সালে প্রথম ধানের শীষে মার্কায় নমিনেশন পেলাম, খোকা ভাইকে সালাম করতে গেলাম। খোকা ভাই আমাকে 1 লক্ষ টাকা দিয়ে বলে এলাকায় যা কাজ কর, শুরু করে দাও, সামনে অনেক কিছু করতে পারবে। দোয়া নিয়েছিলাম খোকা ভাইয়ের কাছ থেকে। খোকা ভাইকে হারিয়ে আমরা একজন আমাদের যোগ্য দায়িত্বশীল অভিভাবককে হারিয়েছি। এই শূন্যস্থান পূরণ হবার নয়, মন খুলে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রিয় ভাইকে জান্নাতবাসী করেন, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমার চাচা মরহুম সাদেক হোসেন খোকা সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে আজীবন এরকমই প্রত্যেক বছর আমরা যাতে ওনার মৃত্যুবার্ষিকীতে আরও বেশি বেশি মানুষের দোয়া পাই, যাতে মানুষের চোখের কান্নার বিনিময়ে আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা, তাই সমস্ত ঢাকা জুড়িয়ে ছিল তার কাজের ছাপ। মৃত্যু দিবসে তাকে স্মরণ করে 2 সিটি কর্পোরেশনই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির আলোচনায় উঠে আসে মেয়র হিসেবে তার কর্মের নানা দিক। মরহুম সাদেক হোসেন খোকার বিধি আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। সাদেক হোসেন খোকা বীর মুক্তিযোদ্ধা, কিংবদন্তি রাজনীতিক, সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র। দলমতের ঊর্ধ্বে জনকল্যাণে কাজ করা এই কালজয়ীকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে দেশের মানুষ। জনতার ভালোবাসা নিয়ে জীবন কাটানো এই বীরের জীবনের কিছুটা অংশ তুলে ধরেছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। ৭১ অক্টোবর ঢাকায় মুক্তিযোদ্ধাদের একের পর এক আক্রমণে দিশেহারা পাকিস্তানি বাহিনী, কিন্তু এখানকার জনজীবন পুরোপুরি স্বাভাবিক প্রমাণে পাকিস্তানিরা তথ্যচিত্র বানিয়ে প্রচার চালায় দেশ বিদেশে। জঘন্য সেই মিথ্যাচার রুখে দিতে গেরিলা যোদ্ধাদের একটি গ্রুপ উড়িয়ে দেয় তথ্য অধিদপ্তর কার্যালয়ে। দুঃসাহসিক সেই গ্রুপটির নেতৃত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। আমরা সেখানে 20 পাউন্ড এক্সপ্লোসিভ দিয়ে ওখানে বিস্ফোরণ ঘটাই। গুরুত্বপূর্ণ অপারেশন হয় তৎকালীন পশ্চিম পাকিস্তান নির্বাচন কমিশন অফিসে। বিমান বাহিনীর রিক্রুটিং অফিস আর পিলখানার গেটেও সাদেক হোসেন খোকার নেতৃত্বে হয় দুঃসাহসিক অভিযান। 1971 সালে সাদেক হোসেন খোকা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অনার্সের 3য় বর্ষের ছাত্র। তিনি যুদ্ধে গিয়েছিলেন মাকে, এমনকি পরিবারের অন্য কাউকে কিছু না জানিয়ে। ভারতের আগরতলায় যুদ্ধের ট্রেনিং নেন কর্নেল খালেদ মোশাররফের নেতৃত্বাধীন 2 নম্বর সেক্টরে। প্রশিক্ষণ শেষে মেজর হায়দারের নেতৃত্বে কুমিল্লার শালদা নদী ও মন্দবাগ এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নেন সাদেক হোসেন খোকা। পরে তাকে কমান্ডারের দায়িত্ব দিয়ে ঢাকায় পাঠানো হয়। সাদেক হোসেন খোকা 1968-69 সালে আইয়ুব বিরোধী গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 69-এর গণ অভ্যুত্থানের সময় মৌলানা ভাসানীর নেতৃত্বে পরিচালিত আন্দোলনে তরুণ যুবকদের মধ্যে সাদেক হোসেন খোকা ছিলেন অগ্রভাগে। 1977 সালে বিপুল ভোটে ঢাকা পৌরসভার কমিশনার নির্বাচিত হন তিনি। 90-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রথম সারিতে ছিলেন সাদেক হোসেন খোকা। 9 বছরের দীর্ঘ সংগ্রামের পর 1991-এর নির্বাচনে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হারিয়ে টক অব দ্য কান্ট্রিতে চলে আসে সাদেক হোসেন খোকার অবস্থান। নির্বাচিত হয়ে দায়িত্ব পান
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। ক্রীড়া সংগঠক খেলোয়াড়রা অবদান রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সাদেক হোসেন খোকা আবারও নির্বাচিত হন। এরপর তিনি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান। তার নেতৃত্বে পরের 5 বছর সরকারের নিপীড়নের বিরুদ্ধে ঢাকায় রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হয়। একটি প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে রক্তাক্ত হয়েও রাজপথ ছাড়েননি তিনি। 2001 সালে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন সাদেক হোসেন খোকা। 2002 সালের 25 এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি। নিরলসভাবে কাজ করে সাদেক হোসেন খোকা নগর পরিষেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেন। সম্পূর্ণ বেসরকারি অর্থায়নে নির্মিত গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারে শুধু উদ্যোগ গ্রহণ নয়, নির্মাণ কাজও শুরু হয়েছিল তার সময়ে। বাংলাদেশের গর্ব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নগরবাসীর পক্ষ থেকে বিপুল সম্বর্ধনা দেওয়া হয়েছিল সাদেক হোসেন খোকার উদ্যোগেই। জনাব সাদেক হোসেন খোকা তার বাক্যের ভেতর তিনি তার নিজের মহানুভবতা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা এই নেতা ছিলেন কর্মী অন্তঃপ্রাণ। সুখে দুঃখে নেতা কর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সবার আগে। ছোটবেলা থেকেই যে কোনো প্রবলেমে উনার কাছে ছুটে যেতাম যে খোকা ভাই এটা হয়েছে, খোকা ভাই ওইটা হয়েছে। এখন উনার কাছে যেতাম যে আমাদের কি করা প্রয়োজন, কি করতে হবে বলেন। উনার একটা ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি ছিল। উনি একজন সাকসেসফুল মেয়র। একটা মানুষের জীবনে আর কতগুলো জিনিস করতে পারে মানুষ, খোকা ভাই যা করে গেছেন। বাংলার এই বীরকে ভৌগোলিক সীমানার বাইরে যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় 2019 সালের এই দিনে। তার রাজনৈতিক উপলব্ধি, তার দেশপ্রেম, তার গভীর অন্তর্দৃষ্টি, তার কোনো তুলনা হয় না, অতুলনীয়। তাকে হারিয়ে আমরা সবাই এতিম হয়ে পড়েছি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করব, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। তার এই অভাব আমি কোনোভাবেই আমার জীবনে অন্তত পূরণ হবে না। আজকের এই দিনে আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক এবং তার কর্মের মধ্য দিয়ে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে তিনি ততদিন বেঁচে থাকুক। রণাঙ্গনের এই বীর যোদ্ধার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি হলেও সময়ের বিবর্তনে সাদেক হোসেন খোকা আজও মানুষের ভাবনায়, ভালোবাসায়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। মঙ্গলবার সকাল 11টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে দেশের বিভিন্ন জায়গায় আনন্দ উৎসব সহ নানা কর্মসূচি পালন করেছেন মনোনয়ন পাওয়া বিএনপি নেতা এবং তাদের কর্মী সমর্থকরা। ধানের শীষের জয় নিশ্চিত করার আশা তাদের। এছাড়া দলের মনোনয়ন না পেয়ে বিভিন্ন জায়গায় হরতাল, বিক্ষোভ, সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত নেতা ও তার সমর্থকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেট 2 আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রশদিদ লুনা। সকালে দলীয় নেতাকর্মী নিয়ে তিনি মাজার জিয়ারত করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে দলীয় হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা জানান। আমার হাজবেন্ড গুম হওয়ার পর থেকে আমি এখানে কাজ করেছি 13 বছর ধরে।
তো আমি তাদেরকে সংগঠিত করে রেখেছি, তারা সংগঠিত আছে ইনশাল্লাহ। তো আমি সে কারণে আমি মনে করছি যে আমি অবশ্যই একটা ভালো অবস্থানে থাকবো ইনশাল্লাহ। এদিকে ফেনী 1 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন ঘোষণায় জেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। সকালে ছাগলনাইয়া উপজেলা সদরে বিএনপির উদ্যোগে ফেনী 1 আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর নেতৃত্বে এক আনন্দ মিছিল বের হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। অন্যদিকে যশোর 1 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। মনোনয়ন পেয়েই তিনি নিজ মা ও বাবা এবং জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি নলছিটি 2 আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নাম ঘোষণায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ বিরাজ করছে ঝালকাঠিতে। এদিকে টাঙ্গাইল 5 আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার দাবিতে মিছিল হয়েছে। বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের উদ্যোগে পৌর উদ্যান থেকে মিছিল বের হয়। মেহেরপুর 2 গাংনী আসনের বিএনপির প্রার্থী আমজাদ হোসেনের অফিসে হামলার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থক ও নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল 11টা থেকে 2 দফায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে বন্ধ রয়েছে গাংনী উপজেলা শহরের দোকানপাট। বিক্ষোভ করছেন নেতাকর্মীরা। এদিকে সাতক্ষীরা 3 আসনে কেন্দ্রীয় বিএনপির সদস্য ডাক্তার শহীদুল আলম মনোনয়ন না পাওয়ায় জেলায় অর্ধদিবস হরতাল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন তার কর্মী সমর্থকরা। নলতা হাসপাতাল মোড়ে বেলা 11টায় সড়ক অবরোধ করে তারা। অন্যদিকে বিএনপির মনোনয়নকে ঘিরে চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ করায় দলের 4 নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্য সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জুলাই সনদ এবং গণভোট নিয়ে সমমনা দলগুলোর মতবিরোধকে গণতান্ত্রিক সৌন্দর্য বলে মনে করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার সকাল 6টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বিপুল পরিমাণ নেতাকর্মী তাকে স্বাগত জানান। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য পুরো প্রস্তুত তার দল। 1 বছর আগে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, সময় হলেই চূড়ান্ত ঘোষণা আসবে। আবারও দলের আমির নির্বাচিত হওয়া প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান জানান, এটি কোনো নেতা নির্বাচন নয়, বরং দলের কর্মীরা তার উপর দায়িত্ব অর্পণ করেছেন। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মত বিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার। অতএব মতানৈক্য এটা ডেমোক্রেসির সৌন্দর্য। এটার জন্য এখানে বিরোধ লেগে গেছে অথবা অনেককে একেবারে দেশ অস্থির হয়ে গেছে, আমরা এটুকু চিন্তা করতে রাজি নই। নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে, এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। সোমবার আইন মন্ত্রণালয় এ অধ্যাদেশের গেজেট জারি করেছে। এর আগে 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন করে। এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করা নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামাত ও এনসিপি 20 ধারার এ সংশোধন বহাল রাখার দাবি জানায়। এ নিয়ে টানাপোড়েনের মধ্যেই সেই বিধান রেখেই অধ্যাদেশ জারি করা হলো। ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না, নিজ দলের প্রতীকে ভোট করতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 3টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের তথ্য জানিয়েছেন। প্রতীক হিসেবে এনসিপিকে শাপলাকলি দেওয়া হয়েছে। আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। এই মাসের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করবে এনসিপি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শাপলাকলি মার্কায় দেশের 300 আসনেই প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এক ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, যারা নতুন করে রাজনীতি করতে চায় তাদেরকে এনসিপি স্বাগত জানাবে। এই পদযাত্রায় আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, মানুষের অভূতপূর্ব সমর্থন আমরা সারা পেয়েছি। আমরা জুলাই সনদের জন্য সারা দেশে জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে জনমত তৈরি করেছি। বিচারের জন্য আমরা কথা বলে যাচ্ছি এবং আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলাকলি মার্কায় ইনশাআল্লাহ আমরা 300 আসনে আমরা প্রার্থী দিব। অবশেষে ইসির মনোনয়ন এবং দলীয় নির্বাচনী প্রতীক নিশ্চিত হওয়ার পর পুরোপুরি নির্বাচনী আবহ জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকা দলগুলোর সঙ্গে জোটে যাবার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় তারা অভিযোগ করে বলেন, দেশে সংস্কারের আন্দোলন যখন গতি পেয়েছে ঠিক তখনই বিএনপি মনোনয়ন বাণিজ্যে জড়িয়ে পড়েছে। বর্তমান রাজনৈতিক কাঠামোয় সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মত তাদের। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। বিকেলে রাজধানীর বাংলা মোটরে রাষ্ট্র গঠন ব্যর্থতার অনিবার্য পরিণতি শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এতে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা অভিযোগ করে বলেন, সংস্কার প্রশ্নে বিএনপি এদেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। দেশের প্রতিটি গণঅভ্যুত্থানের বড় সুবিধাভোগী দল বিএনপি। আমির খসরু সাহেবের কথা শুনেছেন, কিসের গণভোট? গণভোট কিছু নাই, ইলেকশনের দিন হলে হইতে পারে, এইভাবে মানে এটা হওয়া না হওয়া যেন সমান। আর ওনারা এখন বলছেন যে আমরা নোট অফ ডিসেন্টের ব্যাপারে আমাদের যে সিদ্ধান্ত সেই অনুযায়ী আমরা করব। এটা হচ্ছে পরিষ্কারভাবে তারা কমিশনকে প্রতারণার কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আসলে তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে চাচ্ছে। আমরা বিএনপিকে বলবো যে এই পথ থেকে আপনারা সরে আসেন। এনসিপি নেতারা সমালোচনা করেন বিএনপির মনোনয়নের। এখন যখন সংস্কার বাস্তবায়নের পদ্ধতিতে আমরা মধ্যে সবাই ঐক্য জোটে আসা শুরু করলাম, তখন আবারই ওনারা মাঠে মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু করল। জায়গায় জায়গায় হরতাল, জায়গায় জায়গায় হলো রোড ব্লকের, এই জনের বাড়ি ভাঙচুর করতেছে, ওই জনের বাড়ি ভাঙচুর করতেছে। দলটির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করে বলেন, গণঅভ্যুত্থানের পর সংস্কার বাস্তবায়ন ব্যর্থ হলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। ৭২-এর পরে ব্যর্থতার দায়ভার যেমন করে আওয়ামী লীগের রাষ্ট্র গঠনের এই সময়টাতে যারা সংস্কারের পক্ষে নাই, তাদেরকেও যদি সংস্কার সম্পূর্ণ করা না হয় সেই দায়ভার তাদেরকেও ইতিহাসে ভুগতে হবে এবং তাদেরকেও জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। লম্বা সময় সংগ্রামের পর নিবন্ধন পাওয়ায় দলটির নেতাকর্মীদের অভিনন্দন জানায় এনসিপির নেতারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে গণভোট নিয়ে 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে আসার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন বিশ্লেষকরা। তারপরও দেশের স্বার্থে দলগুলোকে একত্রে বসে সমাধানের চেষ্টা করার পরামর্শ তাদের। শেষ পর্যন্ত ঐকমত্য না হলে সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গণভোট সহ অন্যান্য বিষয় নিয়ে 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে একত্রে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। জুলাই সনদ নিয়ে সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পর এ বিষয়ে সরকারের হতাশার কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আহ্বান জানানো হয় 1 সপ্তাহের মধ্যে এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যের। সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারের এই আহ্বান কার্যকর করতে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকাশ্যে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। তাই
এ নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না বিশ্লেষকরা। তবুও রাজনৈতিক দলগুলোর এক টেবিলে বসার পরামর্শ দিচ্ছেন তারা। কাদা চোরাছুরির যে রাজনীতি, সেই রাজনীতিটা একটা ভালো এক্সটেন্টে চলে গেছে। ফলে এইগুলোকে আসলে পাশ কাটিয়ে কিংবা ওভারকাম করে যে রাজনৈতিক দলগুলো আবার এক হয়ে যাবে, আইডিয়ালি এটা খুব ভালো সব শোনায়, কিন্তু প্র্যাকটিক্যালি এটা আসলে সম্ভাবনা কম বলেই আমার কাছে মনে হয়। যেই দলগুলো ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে আজকে বাংলাদেশকে এ পর্যায়ে এনেছে, তাদের নিজেদের সাথে নিজেদের মধ্যে বোঝাপড়া এবং বিশ্বাসটা তাদের একটু থাকতেই হবে। এই বিশ্বাসের ভিত্তিতেই আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হবে। তো আমি মনে করি যে তারা এই এক সপ্তাহ ব্যবহার করে বসে আলোচনা সাপেক্ষে নিজেদের মধ্যে একটু সমঝোতা করে একটা সিদ্ধান্তে আসবে। বিশ্লেষকরা বলছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা অন্তর্বর্তী সরকারের বড় দায়িত্ব। তবে জুলাই সনদকে বৈধতা দেওয়ার পথ বাতলে দেওয়াও এই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায় বলে মনে করেন তারা। সংসদ যেহেতু নির্বাচিত হয়ে আসবে, সেই সংসদে একটি আলোচনার মাধ্যমে যদি গণভোটের ব্যাপারটা ফয়সালা হয়, অর্থাৎ তারা আলোচনা করার পরে 84টি বিষয় প্রস্তাবগুলো ফাইনাল করে সংসদের ভোটের মাধ্যমে তারপরে গণভোটে দেয়, তাহলে এটি হবে সবচেয়ে পরীক্ষিত গণতান্ত্রিক উপায়। তারপরেও যদি গণভোট দিতেই হয়, তাহলেও সেটা নির্বাচনের সাথে হয়তো দেওয়া যেতে পারে, কিন্তু কোনো অবস্থাতে নির্বাচনের আগে আরেকটি, সংসদ নির্বাচনের আগে আরেকটি নির্বাচন করা আমাদের দেশ ও জাতির জন্য এই মুহূর্তে কোনোভাবেই ঠিক হবে বলে আমি মনে করি না। রেফারেন্ডাম বিষয়ে কিংবা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে এটা এই যদি একমত না হয়, সেই ক্ষেত্রে সরকারকে একটা পথ বেছে নিতে হবে। ভোটিং বিহেভিয়ারে আগে একটা প্রবণতা দেখা যায়, সেই প্রবণতাটাই কিন্তু দেখবেন এই দলগুলোকে কাইন্ড অফ কনভিন্স করবে কিংবা বাধ্য করবে যে হয়তো এই দাবি দাবাগুলোর ক্ষেত্রে একমত হয়ে যাওয়ার ব্যাপারে। গণঅভ্যুত্থানের চেতনায় রাজনৈতিক দলগুলো দেশকে এগিয়ে নিতে একসাথে কাজ করবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। পাশের দেশে পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের সহায়তা চায় সরকার। গতকাল একটি দল প্রার্থী ঘোষণা করেছে, এর ফলে যতটা গ্যাঞ্জাম হবার কথা মনে করা হয়েছিল তা হয়নি। উপদেষ্টা বলেছেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার চলমান রয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ বাধা দিলে, কারো কোনো অবহেলা থাকলে আইনের আওতায় আনা হবে। আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিগত আওয়ামী সরকারের আমলে বাংলাদেশের জলবায়ু খাতে নেওয়া মোট 891টি প্রকল্পে প্রায় 2110 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। গবেষণা প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশের জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলের বরাদ্দের 54% দুর্নীতির মাধ্যমে অপচয় হয়েছে। TIB নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রভাবশালীরা জলবায়ু তহবিলের বরাদ্দকৃত অর্থ লুটপাট করেছেন। মঙ্গলবার রাজধানী ধানমন্ডিতে TIB কার্যালয়ে আয়োজিত বাংলাদেশের জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই সময় TIB নির্বাহী পরিচালক আরও বলেন, জলবায়ু তহবিলের অর্থের 9-6 চিত্র খুবই হতাশাজনক এবং করুণ। ট্রাস্টি বোর্ড এবং কারিগরি কমিটির সদস্যদের যোগ সাজশে এবং রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদনের প্রবণতা ছিল বলে জানিয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে 18 মাসের মধ্যে 1 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি নিছক কোনো বাগ্মিতা নয়, বরং এটি একটি সুনির্দিষ্ট সার্বিক পরিকল্পনা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার চতুর্থ সংলাপ শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন। আমির খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে দেরি হবে না। মানুষ গত 20 বছরে নির্বাচন করতে পারে না, এতদিন পরে নির্বাচন করতে যাচ্ছে। সকলের উৎসাহ উদ্দীপনা বেশি, মনোনয়ন প্রার্থীও অনেক বেশি। তো এই কিছুটা 5-6 জায়গায় তো হওয়াটা অস্বাভাবিক কিছু না। তাও এগুলো হয়েছে, যারা প্রার্থী যারা পায়নি তাদের অনুসারীরা তাৎক্ষণিকভাবে হয়তো তাদের মনোকষ্ট থেকে করতেই পারে। আপনি দেখবেন পরবর্তীতে এগুলো আবার সব শান্ত হয়ে গেছে।
জুলাই আগস্ট আন্দোলনে শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষী হাজির করতে না পারায় তৃতীয় দফায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ 12তম সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা ছিল, কিন্তু সাক্ষী হাজির করতে না পারায় 10 নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছে ট্রাইব্যুনাল। এর আগেও দুদিন সাক্ষী হাজির করতে পারেনি প্রসিকিউশন। এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী জানান, প্রসিকিউশন সাক্ষী হাজির করতে ব্যর্থ হচ্ছে, এমনকি তাদের কিছুই জানানো হচ্ছে না। সাক্ষী হাজির করতে না পারার বিষয়ে জানতে চাইলে প্রসিকিউশনের পক্ষ থেকে কিছুই বলা হয়নি। আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলের সাথে আলোচনা জরুরি ছিল বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে আগারগাঁওয়ে ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে প্রায় 1 ঘণ্টার বৈঠক শেষে তিনি জানান, ফেব্রুয়ারি নির্বাচনকে সুষ্ঠু করতে 31 দফা দাবি জানিয়েছেন তারা। বলেন, কালো টাকার খেলা বন্ধ করা না গেলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জামানতের ক্ষেত্রে 50,000 এবং সর্বোচ্চ ব্যয়সীমা 25 লাখ টাকা থেকে কমানো দরকার। কমিশনের সক্ষমতা বৃদ্ধি করার আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, না ভোটের বিধান যুক্ত করা দরকার। এছাড়া নির্বাচনের দিনই গণভোট হবে বলে আশা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আরো কিছু খবর এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, 2026 সালে ফেব্রুয়ারিতে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। সন্ধ্যায় কেরানীগঞ্জের তারানগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মনোনয়ন পেয়ে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। বাংলা ভিশনের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পবিত্র কুরআনের আলোর অডিশন হয়েছে সিলেটে। হাওলদার পাড়ার তানজিমুল কুরআন মাদ্রাসায় অডিশনে অংশ নেন জেলার 80 জন প্রতিযোগী। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশন রাউন্ডের কেন্দ্রীয় বিচারক শাইখ নাজির মাহমুদ ও শাইখ আতাউল্লাহ আল মামুন। ম্যাসাকার অব গাজা, ভালনারেবল ওয়েস্ট ব্যাংক, প্যালেস্টাইনস হোপ অ্যান্ড ডিসপেয়ার শীর্ষক সেমিনার হয়েছে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ায়। এম এ মতিন অডিটোরিয়ামে। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম এ ওয়াদুদ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব আমরা। ক্রাউন সিমেন্ট নামগুলো আরো একবার জানিয়ে দিয়ে, দুটি রাজনৈতিক দলের উপর ভর করে আছে অন্তর্বর্তী সরকার। মন্তব্য মির্জা আব্বাসের। আওয়ামী সমর্থকদের ভোট দেশপ্রেমিক দল পাবে বলে আশাবাদ। বিএনপির মনোনয়ন নিয়ে বিভিন্ন স্থানে উল্লাস। খালেদা জিয়া নির্বাচন করার সিদ্ধান্তে ফেনীতে উচ্ছ্বাস। বিক্ষিপ্ত সংঘর্ষ কিছু এলাকায়। নিবন্ধন পাচ্ছে এনসিপি। প্রতীক শাপলাকলি। প্রার্থী তালিকা চূড়ান্ত এই মাসে, জানালেন নেতারা। বিএনপির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ। গণভোট নিয়ে 1 সপ্তাহের মধ্যে দলগুলোর ঐক্যমত্যে আসার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। দেশের স্বার্থে আলোচনায় বসার পরামর্শ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।